একটা ডক্টর অপর্ণা দাস মহোদয়াকে টিআরএমএসএস এর মহিলা প্রমুখ তথা ভাইস প্রেসিডেন্ট বার্ষিক সভা। শুভ সূচনা হলো আজকের এই বার্ষিক সভার পাদস্পর্শে। সালে ত্রিপুরাতে এই সংগঠন তৈরি হয়। মহেন্দ্রজি বলছিলেন যে প্রায় 36 সংগঠন মিলে এই সংগঠনের তৈরি। তাছাড়াও আরো 400 ওনাদের আরো ছোট ছোট সংগঠন আছে। তো সারা ভারতবর্ষে এই সংগঠন একটা বিরাট সংগঠন। ত্রিপুরা রাজ্যে এই সংগঠন আমাদের সরকার আসার পর যখন দেখলো যে না এখানে এই সংগঠন করা যায়, তারপরে এই সংগঠনের এখানে তার স্থাপনা হয়। এটা খুব প্রয়োজন। 70 দশকে আমরা যা দেখেছি, এগুলো তো এখানে অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। যারা পুরনো লোক তারা জানেন। কমিউনিস্টরা বলতে যে স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে না করতে, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন, এইসব কথা আমাদের মনে আছে। সমস্ত স্কুল কলেজে ওরা এগুলো লিখত। বোমাবাজি, যারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, বিবেকানন্দজি থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষ বোস থেকে আরম্ভ করে সমস্ত মুনি ঋষিদের ফটো এবং মূর্তি ভেঙে দিত। কালচার আমরা দেখেছি কত লোক যে তার জীবন ওদের নষ্ট হয়েছে। অনেকে তো এই পৃথিবীতে এদের এসব কার্যকলাপ। রেড বুক বুঝাতো, রেড বুকের কি হবে না হবে। এবং একটা নাস্তিকের পরিবেশ ওরা তৈরি করেছিল। আমরা এখানে প্রথমে এসে আমরা ভারত মাতার চরণে পুষ্প অর্পণ করলাম এবং সরস্বতী ঠাকুরের প্রতি আমরা সম্মান জানিয়ে পুষ্প অর্পণ করলাম। এগুলো ওদের মধ্যে ছিল না। ওই সময়ে যারা স্টুডেন্ট বা টিচাররা, দে ওয়্যার ফিক্সড হোয়াট টু ডু। সম্মান তো দূরস্থ, আজকে গুরুকুলের কথা এখানে বলা হচ্ছে, এবং কোথায় যাবে দেশ, কি হবে, সবাই কিন্তু একটা বড় চিন্তার মধ্যে ছিল। পুরো রাজনৈতিক পরিস্থিতি সারা ভারতবর্ষে খুবই ওইগুলো যদি আমরা মনে করি এখনো শিখনো যায়। 2014 আগে দেশ কোন দিকে যাবে, দেশ থাকবে কি থাকবে না, এটা চিন্তার বিষয়ে দাঁড়াচ্ছে। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসলেন, আস্তে 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 করে সব দিকে এখন দেশ আজকে কোন জায়গায় চলে গেছে এটা আপনারা সবাই জানেন। এখানে সবাই আপনারা বুদ্ধিজীবী, শিক্ষক শিক্ষিকা। G20-র মধ্যে উনি বিশ্বগুরু যে স্থান এতদিন ধরে শূন্য ছিল, সেই জায়গায় ভারতবর্ষকে উনি প্রতিষ্ঠিত করেছেন। আমি নিজেও ওখানে গিয়েছিলাম, দেখেছি সারা পৃথিবীর তাবর তাবর যারা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার সবাই এসেছিল এবং সবাই ওনাকে প্রশংসা করছিলেন।
একটা সময় ছিল যে উনি এই কথাটা ওখানে রেখেছেন G20-তে, যে কোনো এক সময় ভারতবর্ষে আসতো মানুষ পড়াশোনার জন্য, সেই তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয় এটসেট্রা সমস্ত আসতো। আর সেই জায়গায় এখন আমরা গর্ববোধ করি, আমার ছেলে কোথায় পড়ে, আমার মেয়ে কোথায় পড়ে, আমেরিকাতে পড়ে। দেশকে লুটে পুটে সব, যে শিক্ষা, স্বাস্থ্য, পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি সব নিয়ে গেছে তো আক্রমণকারীরা। সেই জায়গায় সেটাকে রিস্টোর করা চারটিখানি কথা নয়। একটা ফিল গুডের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু এখন এসছে, এবং আমরাও কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে আমরাও সেই দিশায় কাজ করছি। আমরা সবসময় বলি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। যখন আমরা স্টুডেন্ট ছিলাম, কেউ কিন্তু ভাবতো না যে আমিও কোনোদিন টিচার হব বা প্রফেসর হব, ভাবা ছিল না, চিন্তাও ছিল না। যে বয়সে আসলে অনেক কিছু চিন্তা করার দরকার, তখন কিন্তু আমাদের সেই চিন্তা শক্তি হারিয়ে যায়, এবং ওই সময় কিন্তু অনেক কিছু করা যায়, এবং নেগেটিভের দিকে যাওয়ার একটা প্রবণতা ওই বয়সে হয়, তারুণ্যের যে বয়স সেই সময়। আমাদের শিক্ষকের, শিক্ষিকাদের বিরাট দায়িত্ব ওই সময়ে আমাদের ছেলে মেয়েদের ঠিক পথে পরিচালনা করা। যারা ওই সময়ে 70-এর দশকে আমি বলছি, তারা এইসব কাজে লিপ্ত ছিল, পরবর্তী সময়ে যখন তার বয়কালে তারপর বুঝতে পারলাম এটা ভুল করেছে, তাতে বলে অনেক জিনিস কিন্তু হারিয়ে গেছে। আমরা যারা এখানে টিচার আছেন, শিক্ষক শিক্ষিকারা, তাদের ওইসব জিনিস চিন্তা করে, ঠিক আছে আমার দাবি দেওয়া এগুলো তো থাকবেই, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য প্রকৃত অর্থে প্রকৃত মানুষ তৈরি করার যে বিষয়, সেটা কিন্তু আমাদের বিরাট গুরু দায়িত্ব। আমরা সবাই করি না যে তা না, সবাই করি, কিন্তু আমরাও মাঝে মাঝে কিন্তু এর থেকে বিচ্যুত হই। একবার আমাদের মুনি ঋষিদের কথা চিন্তা করে বাড়ির থেকে বেরোবার সময়, কলেজে ঢুকা বা ইউনিভার্সিটিতে ঢুকার সময় আমাদের চিন্তা করতে, হু আই এম আই, এবং আমি কিসের জন্য জন্মগ্রহণ করছি, হোয়াই আই এম বর্ন। তো এই কাজগুলো কিন্তু আমাদের সংগঠন থাকবে, সংগঠনের খুব প্রয়োজনীয়তা। কারণ যেভাবে আমরা জেএনইউতে দেখেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে যে অবস্থা দেখেছি, এখানেও শিক্ষক ছিল, আরবান নকশালাইট নামে ওদেরকে চিহ্নিত করা হয়েছে, এখনো আছে তাদের দল। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এখন আপনাদেরও কিন্তু গুরু দায়িত্ব, এই ধরনের কালচার থেকে আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের মুক্তি দেওয়া। খুব সমস্যা। জওহরলাল নেহরু যখন দেখলো যে আরে তো মুশকিল, কমিউনিস্টরা তো গণতন্ত্র মানে না, একটা আর্টিকেল আমি পড়ছিলাম, সেখানে নাকি উনি তৎকালীন সময় কি নামমন্ত্রী বা নাকি আরো ওরা ছিল, দেখে বললেন আরে আপনারা এগুলো কেন করেন, ওরা তো নির্বাচন মানে না, গণতন্ত্র মানে না, পলিটিক্যাল স্ট্রেংথ, গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ গান, এগুলো চিন্ত ওরা। উইদাউট পিপুলস আর দি পিপুলস এর নাথিং, গণভোজন না থাকিলে জনগণের আর কিছুই থাকে না, এই ধরনের লম্বা তোরা তাত্ত্বিক কথা বলতো, মানুষকে বিভ্রান্ত করত। বলে আপনারা আসুন, এসব কি করছেন, আমাদের তো অসুবিধা হয়। বলে ঠিক আছে, অনেক কথাবার্তার পর সেই আর্টিকেল আমি দেখলাম, বলছে যে, বলে ঠিক আছে আমরা আসি, আপনি আপনার রাজবাট নিয়ে থাকেন, আমরা ইউনিভার্সিটি এবং যারা শিক্ষকরা আছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের হাতে ছেড়ে দিই। ওই যে ঢুকলো, আর উনি ভাবলেন যে দেশ আমার হাতে থাকলে আর কি হবে, কিন্তু ওই যে ঢুকলো, এখনো তাদের প্রজন্মগুলো এখনো আছে। প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এমন এক জায়গায় যে এটাকে মন্দিরের সাথে তুলনা করা যায়। এই মন্দির থেকে যা শিখবে তাই কিন্তু সমাজের কাছে সেগুলো আসবে,
এবং সমাজ, দেশ গঠন, রাজ্য গঠনের জন্য তারাই দায়িত্ব হবে। প্রধানমন্ত্রী যে একটা জায়গায় বলেছেন যে আগামী দিন এই পৃথিবীটা তাদের হাতে যাদের কাছে নলেজ থাকবে। নলেজ ছাড়া কিচ্ছু হবে না। আমরা জানি মাদার ইজ দ্য বেস্ট টিচার। শিক্ষক কিন্তু ইউনিভার্সিটিতে খালি থাকে না, স্কুলে বা কলেজে থাকে না, শিক্ষক কিন্তু সব জায়গায় থাকে। অর্থাৎ যে জিনিসের একটা শিক্ষা দেওয়া যায়, একজন মেকানিকও ও কিন্তু শিক্ষক। ও সাবজেক্টটা জানে যে এইভাবে যদি কাজটা হয়, তার যে সাবঅর্ডিনেট আছে ওকে বোঝানোর যে সে টিচিংটা, সেটাকে বলে শিক্ষক। শুধু আমরা এখানে যারা আছি শিক্ষক না, প্রতিটা জায়গায় কেউ না কিছু বলছে দেখবে, যে কোনো স্তরে আপনি যাবেন। মাছ বাজারেও যদি আপনি যান, যে দিচ্ছে বলে এই মাছটা ভালো হবে, তো মাছের আপনি তো জানেন না মাছটা কোন মাছটা কি হবে, ওর নলেজ এবং তার যে শিক্ষা সে বলে দেবে যে না এই মাছটা ভালো। ওখানেও কিন্তু শিক্ষক। এটা আমার উপলব্ধ একটা উদাহরণ দিয়ে বলছি আর কি। এক্সপার্টাইজ, যে যে বিষয়ে এক্সপার্টাইজ সেই শিক্ষক। কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট নিয়ে যারা শিক্ষকতা করে তাদের উপর মানুষের আরো বেশি সম্মান থাকে, তাদের উপর বিশ্বাস করে। এই কারণেই ডিফারেন্সটা শিক্ষক আর ওই শিক্ষক শিক্ষিকা ডিফারেন্স। অনেক গুরু দায়িত্ব। আমরা যখন কলেজে আসলাম, মেডিকেল কলেজে, আমরা তো কোনো বিএ বা বিটি ট্রেনিংও ছিল না, প্রফেশনাল কলেজ, কিন্তু টিচারের নাম চলে এসছে। প্রথমে বুঝতে পারছিলাম না কি পড়াবো, কিভাবে পড়াবো, সিলেবাস নিয়ে আসলাম। তখন তো কম্পিউটারের সেই মানে সেগুলো স্লাইড তৈরি করা, নিজে তৈরি করতাম, সুবিধাও ছিল না, অনেক সমস্যা। এই যে সিনসিয়ারিটি যে আমার এই সাবজেক্টে আমার স্টুডেন্টদের আমার দিতে হবে, তো সেটাকে তৈরি করে সেটা ক্লাসের মধ্যে যে দেওয়া, এটা একটা আলাদা তৃপ্তি, অনুভূতি একটা আলাদা। বছর গেলে, বছর যাওয়ার পর অনেক টিচার কিন্তু রেডিমেড হয়ে যায়, তো লাগে না কিছু নতুন ভাবে পড়া। কিন্তু এটা কিন্তু ভুল, কারণ এই মানে এটার বইয়ের ভিতর আছে সবকিছু, একটা স্ট্রাকচার তৈরি আছে, কিন্তু ডেইলি চেঞ্জ হচ্ছে বিভিন্ন বিষয়। এবং আমরা যারা টিচাররা আছি, যদি আমরা একবার দেখে নিই যে কি কি চেঞ্জ হয়েছে নতুন, তার পরবর্তী সময় এটা এডিশনে আসবে, নতুন এডিশনে। স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি এখন অনেক বুদ্ধি রাখে। আমরা যদি আন্ডার এস্টিমেট করি যে আমার স্টুডেন্ট কিছুই জানে না, বুঝে না, তাহলে এটা ঠিক হয় না। আমার ধরে নিতে হবে যে স্টুডেন্ট দে আর অল গেজিং অ্যাট আস, আমরা কি পড়াচ্ছি এবং ঠিকভাবে যদি আমরা পড়াই, সারা জীবন এই যে গুরুকুলের বিষয়টা বলা হচ্ছে সেটা কিন্তু সারা জীবন থাকবে। টিচার স্টুডেন্টের রিলেশন একটা মধুর সম্পর্কের রিলেশন, সম্মানের রিলেশন। আমরা এখনো মনে আছে, আমি পড়াশোনা খুব কম করতাম, খেলাধুলোই বেশি করতাম। একজন শিক্ষকের একটা কথা কিন্তু কত রেখাপাত করে, আজকে এতদিন পরে আমার এখনো মনে আছে, সব জায়গায় ভুলিও। ফুটবল গ্রাউন্ডে আমাদের যে টিচার ছিলেন, উনি বললেন, সবাই 8-10 জন আমরা ছিলাম, বলো তো আমাদের কাছে উত্তর ছিল না। তো শেষ পর্যন্ত উনি কি উত্তর চাইছেন বুঝতে পারছি না, যে কি ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন, কারণ তৎকালীন সময়ে খেলাধুলার মাঠে প্রচুর মানে স্টুডেন্ট ছিল, কিন্তু ভালো পড়াশোনা করা এবং ভালো স্টুডেন্ট হওয়া খুব ইজি, কারণ তৎকালীন সময় আমাদের সময়ে মানে কিছু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির লোকই পড়াশোনা করতো, কাজে এখানে কম্পিটিশনটা কম ছিল, এর জন্য ভালো স্টুডেন্ট হওয়া যেত। এই যে কথাগুলো আজকে কিন্তু উল্টো হয়ে গেছে, সমস্ত স্টুডেন্ট এখন পড়তে চায়, অনেক ভালো রেজাল্ট 99%, 100% চায়, খেলাধুলার মাঠে কিন্তু এখন অনেক কম দেখা যায়। তো আমি একবার মনে আছে, একবার অনেক মানে দূর থেকে একটা গোল করে দিলাম, খুব ভালো। তো স্যার আমাকে, টিচার এখন উনি জীবিত, উনি আমাকে ডেকে পাঠালেন, বলে তুমি এত ভালো খেলো ভাবতেই পারি না।
বলে তোমার এই যে খেলার স্ট্যান্ডার্ড দেখে আমি তোমার সব বিষয়তে এরকম স্ট্যান্ডার্ড হওয়া উচিত। তো যখন যখন পড়াশোনা করতে গিয়ে অনেক সময় বই পড়তে কার ভালো লাগে, মানে বিশেষ করে সাবজেক্ট ভেরি ডিফিকাল্ট তো পড়তে হয়। পড়তে গেলে যখন স্যারের কথাটা মনে হতো, এতে করে কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ হতাম। আরে আমি তো স্যার বলেছে যে আমার সব জায়গায় একই রকম হবে, তো এই পড়ার মধ্যে আবার একটু মনোযোগ দিতাম। এখনো সেটা অ্যাপ্লাই হয়। এই যে বিষয়গুলো একজন টিচার মানে কতটা রেখাপাত করতে পারে একটা স্টুডেন্টকে, একটা উদাহরণ আমি দিলাম। যে কোনো খেলাতে, মানে যে কোনো পড়াশোনায় হোক, যাই বিষয় হোক। আমি সংগঠনের, আপনারা আমার কাছে এসেছিলেন একবার, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথা বলেছিলেন। তো আমাদের সরকার, আমরাও কিন্তু পরখ করি যে সংগঠনের অ্যাক্টিভিটি, আমরা তো সংগঠন করেই আসছি, সংগঠনের মধ্যেই থাকি আমরা, বিভিন্ন সারা জীবনে সংগঠন করেছি। তো সংগঠনেরও আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের পরখ করবো, তারপর দেখবো আপনাদের কাজ করবো, বলে দিয়েছি, ফ্র্যাঙ্কলি আমি বলেছি আমি দেখবো, তারপর বুঝতে হবে আপনাদের সংগঠন সত্যিকারের অর্থে মানে ফর দ্য ওয়েলফেয়ার সোসাইটি করছে কিনা, তারপর আমি যা করার করবো। তো এতে একটা সম্পর্ক যতক্ষণ ধরে তৈরি, বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিশ্বাসটা আসতে হবে ব্লাইন্ডলি, যে এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেছে নিশ্চিন্ত, এই সম্পর্কটা তৈরি করতে হবে। আদারওয়াইজ আজকাল তো জানেন এত মানে পলিউশনের যুগ, কত রকমের কথা। একটা কাজ করলেই বলবে যে আরে আরে এরকম করলেন, আরে তো এইরকম, ও তো এই কি করে চলে আসলো। তো কনফিডেন্সটা ডেভেলপ নিশ্চয়ই হবে। এখানে এক এক সময় দেখি যে ইউনিভার্সিটির সামনে হই চই বা বিভিন্ন, আমি তো দেখা 70 দশকের, যখন আমি দেখি, আমি আমাদের অনারেবল ডিসি সাহেবকে আমি ফোনও করেছি, এটা কি হচ্ছে, এরকম তো আমরা 70 দশকে দেখেছি, এটা কেন হবে? যেটা মহেন্দ্রজি বলছে যে সংবাদের মাধ্যমে অনেক কিছু কাজ করা যায়, আলোচনার মাধ্যমে অনেক কিছু মানে সমস্যার সমাধান করা যায়, এটা কিরকম? তো আবার সে আমরা চলে যাচ্ছি 70 দশকে, এটা যেন না হয়। আর এই সরকার তো এই ধরনের উশৃঙ্খল আচরণ কোনো অবস্থায় বরদাস্ত করবে না, কোনো অবস্থায় না। নৈরাজ্য, বিশেষ করে আমরা তো দেখে এসছি না, যারা এখানে রায় সাহেব এখানে আছেন, উনিও দেখেছেন আগে, এইসব কিন্তু কোনো অবস্থায় আমরা চাই যে ত্রিপুরাতে এত সুন্দর এখন একটা সেটেল ডাউন, যেটা বলে সেটেল ডাউন, সুন্দর একটা পরিবেশ এখন এসছে এখানে। এই পরিবেশকে আমরা সামনের দিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ত্রিপুরা ইউনিভার্সিটির আরো বেশি তার স্ট্যান্ডার্ড, আমি আগেও একবার সেখানে বলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির কোন এক সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ছিল ভাইস চ্যান্সেলর, মাত্র 33 বছর বয়সে ভাইস চ্যান্সেলর, ভাবা যায় না, কনিষ্ঠতম। এবং সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তৎকালীন সময়ে ওনার তুলনা করা হতো। তো আমার এই ত্রিপুরা ইউনিভার্সিটি বা আমাদের এমবিবি ইউনিভার্সিটি কেন হবে না? ত্রিপুরা তো কোনো অংশে কম নয়। ত্রিপুরা আমাদের সবার মানে প্রচেষ্টা থাকবে, চেষ্টা থাকবে, তাহলে কিন্তু আমাদের মানে এখান থেকে আমরা যখন যাবো বাইরে, মানুষ যেন বলে না আরে ত্রিপুরা ইউনিভার্সিটি তো আপনাদের এখানে আছে, আমাদের প্রাউড ফিল করতে হবে, এটা অবশ্যই করতে হবে। এবং এই ইউনিভার্সিটির আমাদের যত কলেজগুলো আছে তারাও কিন্তু কম্পিটিশনের মাধ্যমে আসতে হবে যে আমার কলেজ এত ভালো, সব দিক দিয়ে, পড়াশোনা না, সব বিষয়ে। এখন সত্যি কথা বলতে কি যে মহেন্দ্র যুগ এসছে, মহেন্দ্রক্ষণ এসছে, এই সুযোগের সব ব্যবহার করা উচিত সবার। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা আমরা বারবার বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা আমরা বলি, আপনাদের উপর ডিপেন্ড করে। কাজের মাধ্যমে কিন্তু সংগঠন তৈরি হবে, সংগঠন কাজ ছাড়া হবে না।
খালি গতানুগতিক সংগঠন আমরা আগে দেখেছি কমিউনিস্টদের সময়, জিন্দাবাদ জিন্দাবাদের সংগঠন। তো এদের সংগঠনের সাথে আমাদের সংগঠনের যারা দেশাত্মবোধের ভাবনা, রাষ্ট্রবাদের চিন্তা ভাবনা করে, রাষ্ট্রের বিষয়ে চিন্তা করে, এই ধরনের সংগঠনকে সেইভাবে সংগঠিত করতে হবে। সবাই আমরা এক সূত্রে বাঁচতে চাই এবং আমরা সরকার আপনাদের সাথে আছে, আগামী দিনও থাকবে এবং নিজেদের মধ্যে কনফিউশন থাকবে কিন্তু সমস্যা, তখনও ঢুকতে ইচ্ছে করে না। আর এটা আগে তো নিজেদেরই প্রবলেম সলভ করছে না, কি ঢুকবো না, আগে নিজেদের প্রবলেমগুলো সর্ট আউট করবো। মানে ইউনিটি যদি না থাকে তাহলে মানে কোনো সমস্যার সমাধান হবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করতে হবে, লাইক বা এনিমি যেন ফিরে না আসে। সবাইকে নমস্কার। আজকের আপনাদের এই যে বার্ষিক যে সাধারণ সভা, সেই সভা আমি আশা করি সাফল্য কামনা করছি এবং যে কারণে আপনাদের এই সভা, সেটা যেন আগামী দিন আবার এই এক বছর আপনারা কি করলেন তার সেই বিষয়ে আপনারা আলোচনা রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।